মনে হচ্ছে এটা আমার কালিয়ার ধলির ডাক। এইভাবে কেন ডাকছে? আগুন আগুন আগুন, ঘনুর ঘরে আগুন লেগেছে, আগুন লেগেছে, ঘনুর ঘরে আগুন লেগেছে। আরে আগুন! আহ! তাড়াতাড়ি আমার পিঠে চড়ে বসো। আরে আমার গোয়াল ঘর তো পুড়ে যাচ্ছে, আমার গরু দুটো। হায় হায়, এ কি করে হলো, কি করে হলো? চিন্তা করো না, আমি আছি। ভাদ্র মাসের শেষের দিক, রাতভর বৃষ্টি পড়ছে। বৃষ্টিতে ভিজে চারপাশটা একাকার। কুড়ে ঘরের চালে বৃষ্টির একটানা শব্দ শুনে ঘনেশ্বরের ঘুম ভেঙে গেল। হায় হায়, এই বৃষ্টি এখনো থামেনি। ওহ, কি যে বৃষ্টি, থামার তো দেখছি নামই নেই। আরে বাবা, গরু দুটো আবার ভিজে যাচ্ছে না তো? সে কথা তো ভুলেই গিয়েছিলাম। না জানি সারা রাতের জল গড়ে কি অবস্থা হয়েছে। ঘনেশ্বর দ্রুত একটা ছেঁড়া চট গায়ে জড়িয়ে গোয়াল ঘরের দিকে এগিয়ে গেল। গোয়াল ঘরের অবস্থা শোচনীয়। চালা ফুটো হয়ে জল পড়ছে, জল প্রায় হাঁটু সমান। এটা দেখে ছোটখাটো একটা ডোবা বা নালা মনে হচ্ছে। এই হাঁটু জলে ঘনেশ্বরের প্রিয় গরু দুটো কালি ও ধলি বৃষ্টিতে ভিজে কাঁপছে। হায় হায়, এ কি অবস্থা! এ তো দেখছি জল জমে নদী হয়ে গেছে। আমার সোনা গরু তোরা এমন করে ভিজেছিস, এখন কি করি, কি করি এখন? এখন তো আর এই চালা সারানো যাবে না। এই বৃষ্টি মাথায় নিয়ে এখন কোথায় যাব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতাপ কাকার গোয়াল ঘরটা বেশ মজবুত, আর দেরি করা যাবে না। ওদের গোয়াল ঘর এই দুদিনের জন্য রেখে আসি, চালাটা ঠিক করিয়ে আনবো ক্ষণ। কাকা কাকিমা হয়তো এখনো ঘুমোচ্ছে, এত সকালে ডাকা কি ঠিক হবে? কিন্তু গরু দুটোকেও তো বাঁচাতে হবে। কাকা, ও প্রতাপ কাকা, প্রতাপ কাকা! এই সাত সকালে আবার কে ডাকে রে? ও প্রতাপ কাকা, আমি ঘনেশ্বর গো, একটু দরজাটা খোলো। আরে ঘনেশ্বর, এত সকালে কি হয়েছে রে বাবা? এই সাত সকালে বৃষ্টির মধ্যে গরু নিয়ে কোথায় যাচ্ছিস? আর বলো না কাকা, আমার গোয়াল ঘরের চালাটা ভেঙে গেছে গো। দেখো দেখিনি সে কি কাণ্ড! তাই এখন বাইরে রাখবি নাকি? গরু দুটো তো ভিজে যাচ্ছে রে। হ্যাঁ, যদি তোমার গোয়াল ঘরে কয়েকটা দিন একটু রাখতে দাও। না মানে, ঘরের চালাটা ঠিক করেই নিয়ে যাব। প্রতাপ কাকা খুবই লোভী মানুষ। ভেতরে ভেতরে সে ঘনেশ্বরের গরু হাতানোর অনেক উপায়ই কষেছে, কিন্তু সফল হয়নি। প্রতাপ একবার ঘনেশ্বরের দিকে তাকায়, আরেকবার গরু দুটোর দিকে। তার চোখে মুখে লোভের চিকচিক। ও, সে কি কথা! অবশ্যই রাখবি রে, এ তো তোরই ঘর। আয় আয় আয়, ভেতরে আয়। হ্যাঁ, চলো চলো চলো। ঘনেশ্বর তার গরুগুলো রেখে বাড়ি ফিরে আসে। এদিকে প্রতাপ ও তার বউয়ের নজর ঘনেশ্বরের মোটা তাজা গরুগুলোর ওপর। দেখো দেখো, ওদের গরুও দেখো আর আমাদেরটাও দেখো। এটা কি কোনো কথা? ওর থেকে বেশি তো আমরা খাওয়াই। বস্তা ভর্তি গমের ভুসি, গোয়াল ভর্তি ধানের খড়, তবুও আমাদের দুটো কত রোগা। আর বেশি দিন নয়, এবার ওর জমি আর এই গরু দুটো হাত করবো আমি। তোমার এই এক কথা সেই কবে থেকে শুনছি, কিন্তু কোনো কাজ হয় না। এত খাটুনির কাজ একদিনে আর একা করা সম্ভব না। যাই, রামুকে ডেকে আনি। রামু হলো ঘনেশ্বরের ছোটবেলার বন্ধু। আপন বলতে রামুই একমাত্র মানুষ তার। গ্রামের অন্য সবার নজর শুধু ঘনেশ্বরের এক টুকরো জমি আর গরু দুটোর ওপরে। আমি আর পারছি না রে, এ কি আমাদের কাজ?
পয়সা যে নেই তাই নিজেই করতে হবে রে। তাড়াতাড়ি কর, বেশি দিন ওদের ওখানে রাখিস না, বুঝলি? তাড়াতাড়ি কর। কেন রে? তোর গরু দুটোকে প্রতাপ কাকা যে চোখে দেখে তাতে আমার ভয় হয় রে। লোকটা সুবিধার না। জানি রে, কিন্তু কি করব? ওদের গোয়াল ঘরটা মজবুত, বৃষ্টির সময় না দিয়ে উপায় ছিল না রে। দুদিনের জন্য রাখতে দিয়েছে, এই অনেক। আচ্ছা তুই থাক, আমি যাই তাহলে। ঠিক সময়ে মাঠে গরু চড়াতে আসিস, কেমন? হ্যাঁ গো, কোনোভাবে গরু দুটো রেখে দাও না। ওর গরু দুটোর জন্য গোয়ালটা কি পরিপূর্ণ লাগছে। ও প্রতাপ কাকা, প্রতাপ কাকা! কি রে এখন তুই? হ্যাঁ, গরু চড়াতে যাবো তো, তাই নিতে এলাম গরু দুটো। আহারে, ছেলেটা এত কষ্ট করে, বৃষ্টিতে আবার চালাটাও গেল। আয় বাবা, ভেতরে এসে একটু চা খেয়ে যা। না কাকিমা, এখন আর চা খাবো না। গরু দুটোকে নিয়ে একটু চলে যাব আর কি, চড়িয়ে আবার রেখে যাব, কেমন? ঠিক আছে আয়, কিন্তু তোকে একটা কথা বলার ছিল রে। কি কথা? শোন ঘনেশ্বর, তুই তো আর ছেলে মানুষ নস। এই গরু চড়ানো আর গোয়াল ঘরের চিন্তা নিয়ে আর কতদিন কাটাবি রে? তোর তো ভালো জমি জমাও আছে। কি বলছেন কাকা, ঠিক বুঝতে পারছি না তো। বলছি ওই গরু দুটোকে আমার কাছে বেচে দে, ভালো দাম দেব রে। তুই সেই টাকা দিয়ে জমিটা ভালো করে দেখভাল কর, চাষবাস কর, তাতে তোর ভবিষ্যৎ ভালো হবে। এই গরু নিয়ে আর কতদিন রে? না কাকা, কালি আর ধলি আমার বাবার স্মৃতি, ওদের আমি বেচতে পারবো না। আরে বাবা, বাবার স্মৃতি তো মনে রাখলেই হলো। গরু তো গরুই, আমরা তো আর অচেনা নই, আমাদের কাছেই তো থাকবে। তুই বরং জমিটা দেখ, তাতে তোরই লাভ। কাকিমা, আপনারা আমার অনেক উপকার করলেন, তার জন্য ধন্যবাদ, কিন্তু এ বিষয়ে আর কিছুই বলবেন না। আমি এখন আসি তাহলে। দেখলে কেমন জেদি ছেলে, এত ভালো একটা সুযোগ হাতছাড়া করলো। প্রতাপ কাকা মাঝে মাঝে এভাবে লোক দেখানোর চেষ্টা করে, কিন্তু ঘনেশ্বর পাত্তা দেয় না। আজও তাই হলো। কিরে ঘনেশ্বর, আজ এত দেরি করলি কেন? আর বলিস না, প্রতাপ কাকা আবারও গরু দুটো বিক্রি করার কথা বলছে রে। আমি জানতাম এমনটাই হবে, ওরা তোর পিছু ছাড়বে না রে। তুই ওদের ওখানে আর গরু রাখতে যাস না, কেমন? হ্যাঁ রে, আজ রাতে আর বৃষ্টি হবে না হয়তো। তুই আর আমি মিলে যা চালা দিয়ে দিয়েছি তাতে কোনো মতে চলে যাবে রে। সন্ধ্যা নেমেছে। দুজনে গ্রামের শেষ প্রান্তে ঘন জঙ্গলের পথ ধরে হাঁটতে থাকে। পথটা নির্জন, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। হঠাৎ এক ঘোড়ার ডাক ভেসে আসে। ঘনেশ্বর থমকে দাঁড়ায়। রামু, শুনছিস? কিসের শব্দ রে ওটা? এ তো কোনো ঘোড়ার ডাক বলে মনে হচ্ছে, কিন্তু এই জঙ্গলে ঘোড়া কোথা থেকে আসবে? ঘোড়া তো গভীর জঙ্গলের দিকে থাকে। চল তো, এগিয়ে দেখি, চল চল। তারা সাবধানে একটু এগুতেই দেখতে পায় একটা বিশাল সাদা ঘোড়া মাটিতে পড়ে আছে। তার ডানার কাছে গভীর ক্ষত, আর সেখান থেকে টিপ টিপ করে রক্ত ঝরছে। ওই তো, ওই দেখ, একটা ঘোড়া। আহারে, বেচারার কি হয়েছে রে, কি হয়েছে এর? ওরে বাবা, এ তো সাধারণ ঘোড়া নয় রে, ওর দিকে যাস না। আরে দেখ না রে, ও কত কষ্ট পাচ্ছে রে। চল চল, ওকে সাহায্য করি, চল। না রে, আমার মনে হচ্ছে ওটা রাজ দরবারের ঘোড়া হবে হয়তো রে। আমরা ওর কাছে গেলে যদি কেউ দেখে ফেলে, তাহলে ভাববে আমরাই ওকে ধরে নিয়ে যাচ্ছি, বুঝলি? এখানে কেউ দেখবে না রে, কেউ নেই। ওর জায়গায় যদি আমাদের গরু হতো, তাহলে কি তুই দাঁড়িয়ে থাকতি বল? ঠিক আছে চল, কিন্তু আমি বেশি কাছে যাব না বললাম। মনে হচ্ছে কোনো পাথরের ওপর পড়ে গিয়েছে রে। এটা আহত, আমাদের ওকে সাহায্য করতে হবে। তোর গামছাটা দে আমায়। এই নে। এটা বেঁধে দিলে একটু রক্ত ঝরা কমবে। ভয় পেও না বন্ধু, আমি তোমাকে সাহায্য করব।
হয়েছে, এবার চল, অন্ধকার হয়ে আসবে। কিন্তু ওকে কি করব? আমাদের সাথে নিয়ে যাই। তুই পাগল হয়েছিস নাকি? একে ঘরে নিয়ে যাবি যদি কোনো বিপদ হয়? বিপদ হলে হবে, কিন্তু এই অবস্থায় ওকে ফেলে যেতে পারবো না। দেখ কেমন কষ্ট পাচ্ছে। আমি এসবের মধ্যে নেই বাবু, কেউ দেখলে রাজার দরবারে বিচার দেবে। তুই শুধু আমাকে সাহায্য কর, ওকে কোনো মতে আমার বাড়িতে নিয়ে যেতে হবে। রাজু প্রথমে রাজি না হলেও বন্ধুর অনুরোধে শেষ পর্যন্ত সাহায্য করতে এগিয়ে এলো। এরপর অনেক কষ্টে দুজনে ঘোড়াটাকে ধরে ধরে ঘনেশ্বরের বাড়িতে নিয়ে এলো। ওহ, কি ভারী রে ঘনেশ্বর, তুই সত্যিই খুব সাহসী। কিন্তু এখন কি করবি রে? ওকে সুস্থ করে তুলবো, তুই কাউকে কিছু বলিস না, কেমন? চিন্তা করিস না, আমার মুখ বন্ধ। কিন্তু এই ঘোড়া দেখে রাজ দরবারের বলেই তো মনে হচ্ছে রে। যদি কেউ এর খোঁজে আসে তখন কিন্তু বিপদে পড়বি রে। সেটা পরে দেখব, আগে ওকে সুস্থ করে তুলি। আচ্ছা, এখন রাত হয়েছে, আমি আসি তাহলে রে। হায় হায়, আবার বৃষ্টি এসেছে, নিশ্চয়ই আবার চালাটা ভেঙে গেছে। দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি আসছি। ঘনেশ্বর গিয়ে যা দেখলো তাতে সে অবাক হয়ে গেল। ঘরের চালা একদম ঠিক হয়ে গেছে, এ যেন অলৌকিক। আরে, এই চালা ঠিক হলো কি করে? হ্যাঁ রে ঘনু, মাঠে যাবি না? তোমরা ভয় পেও না, আমি তোমাদের বন্ধু। হ্যাঁ, যাব। দাঁড়া, গোয়াল ঘরের কাজ সেরে নেই। এ কি, এত সব কাজ কে করলো? কি হয়েছে রে? জানি না, কিন্তু কাল রাত থেকে সব কেমন যেন আপনা আপনি হয়ে যাচ্ছে রে। দেখ, চালাটা একদমই ঠিক হয়ে গেছে, আর গোয়াল ঘরের সব কাজও শেষ। আরে সত্যি তো, কিন্তু কে করলো এসব? কি জানি বাপু, কিন্তু আমার তো কেমন কেমন লাগছে রে। আরে যেই করুক, তোর তো উপকারী হয়েছে। চল চল, মাঠে যাই তবে এবার। না, তুই যা, আমি যাব না। আমি ঘোড়াটাকে দেখি, ওর আঘাতটার কি অবস্থা, এখনো শুকায়নি রে। ঠিক আছে, আমি চললাম তাহলে। এরপর থেকে ঘনেশ্বর ঘোড়ার সেবায় নিজেকে পুরোপুরি নিয়োজিত করল। সে লোকচক্ষুর আড়ালে ঘোড়াকে খাবার দেয়, ক্ষতস্থানে গাছের পাতা বেটে দেয়। এভাবেই ধীরে ধীরে ঘোড়াটা সুস্থ হয়ে ওঠে, তার ডানার ক্ষত শুকিয়ে আসে। একদিন সন্ধ্যায় ঘনেশ্বর তার পাশে বসেছিল। তুই এখন অনেকটাই ভালো, তাই না? আর আরে, এ কি হচ্ছে? ভয় পেও না ঘরেশ্বর, আমি তোমার বন্ধু। বন্ধু? কিন্তু তুমি কে? আমি অচিনপুরের পঙ্খিরাজ ঘোড়া। এক পাহাড়ের সাথে ধাক্কা লেগে আঘাত পেয়েছিলাম। এ আমি স্বপ্ন দেখছি না তো? আমি অলৌকিক শক্তির অধিকারী। তুমি চাইলে আমি তোমাকে যে কোনো সাহায্য করতে পারবো। যে কোনো সাহায্য? হ্যাঁ, যে কোনো সাহায্য। বলো, তোমার কি চাই বলো। আমি কিছুই চাই না। তুমি কি এখন সুস্থ? হ্যাঁ, আমি এখন সুস্থ। তুমি অনেক সৎ ও পরিশ্রমী মানুষ। আমি যাওয়ার আগে তোমাকে কিছু দিয়ে যেতে চাই। তুমি চলে যাবে? হ্যাঁ, আজ রাতে আমি চলে যাব। এমন সময় প্রতাপ ঘনেশ্বরের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। সে হঠাৎ গোয়াল ঘরের দিক থেকে আসা শব্দ শুনতে পায়। আরে, এই ফিস ফিস করে কে কথা বলছে দেখি তো। না, মনে হচ্ছে ভেতরে ঘনেশ্বর ছাড়াও আরো কেউ আছে। ঘনেশ্বর,
ও ঘনেশ্বর, বাড়িতে আছিস? আরে এ সময় প্রতাপ কাকা, তুমি লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো তুমি। হ্যাঁ কাকা, কি হয়েছে? না, কিছু হয়নি। তোর গোয়ালঘর থেকে কেমন যেন একটা অদ্ভুত শব্দ শুনলাম। কেউ কথা বললো মনে হলো। কে আছে ভেতরে? ও কিছু না কাকা, আমার গরু দুটো একটু ছটফট করছিল, তাই ওদের নিয়ে আমি গল্প করছিলাম আর কি। ও আচ্ছা। আরে তুইও তো দেখছি গোয়াল ঘরের চালাটাও ঠিক করে ফেলেছিস। এত তাড়াতাড়ি কিভাবে করলি রে? আর টাকা কোথায় পেলি? ও ও তো আমি আর রামু মিলে করেছি। ঘনেশ্বর কিছু একটা লুকাচ্ছে। ছেলেটা কেমন বদলে গেছে দেখেছ? সারাদিন বাড়িতেই থাকে, গরু চড়াতেও যায় না। এদিকে দেখলাম ঘরের চালাটাও ঠিক করে ফেলেছে। আমার মনে হয় কোনো মূল্যবান কিছু পেয়েছে ও। তাহলে আজ রাতেই যাও না একবার, দেখো কি ঘটনা। এবার আমার যাওয়ার সময় হয়েছে। কই, কিছুই তো দেখছি না। একবার গোয়ালে গিয়ে দেখি তো। প্রতাপ মশাল হাতে গোয়াল ঘরে ঢুকে পড়ে। অমনি শুকনো ঘরে আগুন জ্বলে ওঠে। আরে এ কি হয়ে গেল? এ কি হয়ে গেল? মনে হচ্ছে এটা আমার কালিয়ার ধলির ডাক। এইভাবে কেন ডাকছে? আগুন আগুন আগুন! ঘনুর ঘরে আগুন লেগেছে! আগুন লেগেছে ঘনুর ঘরে! আগুন লেগেছে! আরে আগুন! তাড়াতাড়ি আমার পিঠে চড়ে বসো। আরে আমার গোয়াল ঘর তো পুড়ে যাচ্ছে, আমার গরু দুটো, হায় হায়, এ কি করে হলো, কি করে হলো? চিন্তা করো না, আমি আছি। চিন্তা করো না, তোমার গরুদের কিছুই হয়নি। আরে এ কি? এটা তো আরে এটা তো পঙ্খিরাজ ঘোড়া। আমার যাওয়ার সময় হয়েছে, আমি আসি তাহলে। এসব কি হচ্ছে? আমি কি স্বপ্ন দেখলাম নাকি? স্বপ্ন নয় কাকা, ওটা পঙ্খিরাজ ঘোড়া, আমার বন্ধু। বুঝেছি, আমায় মাফ করিস ঘনেশ্বর। তোর ঘরের এই রহস্য জানতেই আমি মশাল হাতে তোর ঘরে ঢুকেছিলাম, আর তারপরই তোর গোয়ালে আগুন লেগেছে। কিন্তু তুই চিন্তা করিস না রে, এখন থেকে তোর গরু আমার গোয়াল ঘরেই রাখবি, কেমন? ঠিক আছে কাকা, ঠিক আছে। ঘনেশ্বর প্রতাপকে মাফ করে দিল, আর এরপর থেকে তারা সুখে শান্তিতে মিলেমিশে বসবাস শুরু করলো।